আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 7 ঘন্টার মধ্যে ইরানে হামলা করবে ইসরায়েল, দ্য নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক প্রতিবেদন। নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, পালানোর পথ খুঁজে পাবে তো। তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স। শিক্ষার্থীদের শুধু তালেবান নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী বানাতে চায় আফগান শিক্ষামন্ত্রী। আজীবন জেলে পচে মরতে প্রস্তুত, তবু দাসত্ব মেনে নেবে না, জেল থেকে হুঙ্কার ইমরান খানের। সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে বোমারু বিমান বসালো চীন। ভারতের সাথে সংঘাতে পাকিস্তানের জয়ের স্বীকৃতি দিয়েছে বিশ্ব, দাবি পাক তথ্যমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করেছে ইসরায়েল মাত্র 7 ঘন্টার মধ্যে ইরানের উপর হামলার জন্য প্রস্তুত হতে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পক্ষে। নেতানিয়াহুর প্রশাসন মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পাদনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পারমাণবিক কার্যক্রম চলমান রাখার অনুমতি দেবেন। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কিছুক্ষণ আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিকে ভুয়া খবর বলে নিন্দা জানিয়েছে। যদিও সংবাদের কোন বিবরণটি ভুল তা নির্দিষ্ট করেনি। এর আগে মার্কিন অ্যাক্সিস পোর্টাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বলেছেন ট্রাম্প। গত 23 মে ইরান ও মার্কিন প্রতিনিধিরা রোমে পারমাণবিক কর্মসূচি নিয়ে 5ম দফা আলোচনা করেন। উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনার কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু চূড়ান্ত নয়। আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান এবং ওয়াশিংটন নতুন দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে 1 বা 2টি বৈঠকে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। 1.5 বছরের বেশি সময় ধরে নির্বিচারে অসহায় মুসলমানদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই হামলার আবার নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। এবার বিশেষ এই বাহিনীটি বিদ্রোহ করে বসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। গাজায় গণহত্যা নিয়ে আগে থেকেই ইসরায়েলের জনগণ আন্দোলন করলেও এবারই প্রথম এসবের বিরোধিতা করল দেশেরই সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে, তা তার নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে তিনি ধরে নিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যে আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গণহত্যার অভিযোগে। ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার পর তার পরম মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এমনকি আমেরিকাও সায় দিলেও এখন সকলেই যুদ্ধ থামাতে বলছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে থাকেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন তো শুরু থেকেই চাপ দিয়ে আসছিল নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের। এখন এর সাথে যুক্ত হচ্ছে বিশ্বের প্রভাবশালী সব দেশগুলো। ইতিমধ্যে শক্তিশালী 20টি দেশ একজোট হওয়ার খবর পাওয়া গেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের ইস্যুতে। একদিকে যেমন আন্তর্জাতিক চাপ, আরেকদিকে এবার নিজ দেশের গোয়েন্দা সংস্থা মোসাদও বিদ্রোহ করে বসেছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া তথ্য মতে ওরা আর ফিলিস্তিনের অসহায় মুসলমানদের বুকে গুলি চালাতে চায় না। এই খবরটি চাওয়ার পর চারদিকে আলোচনা শুরু হয়েছে, তবে কি এবার থামতে বাধ্য হবে নেতানিয়াহু? উল্লেখ্য, যেভাবে ফিলিস্তিনি বর্বরতা দেখেছে ইসরায়েল, তা সারা বিশ্বের জন্যই লজ্জার বিষয়। নারী থেকে শিশু, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না ইসরায়েলের গোয়েন্দা আর ক্ষেপণাস্ত্র হামলা থেকে।
প্রতিনিয়তই ইতিহাসের পাতায় লেখা হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি শহীদের নাম। অথচ ইতিহাস বলে ইসরায়েল ইহুদিদের নিজের ভূখণ্ডে করুণা করে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন, আর সেটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি পেসকোভের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র সত্যিকারের ভয়াবহ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভ্লাদিমির পুতিন বুঝতে পারছে না যে আমি না থাকলে রাশিয়ার জন্য সত্যি ভয়াবহ কিছু করতে পারত, কারণ তিনি আগুন নিয়ে খেলছেন। এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার জন্য ভয়াবহ ঘটনা নিয়ে যা বলছেন তার জবাবে আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ ঘটনার কথা বলতে পারি, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটি বুঝবেন। এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলক বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে দেওয়ার জন্য দোষারোপ করছেন। কেলক বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় সৃষ্টি করা দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, এটি কোনো বৈশ্বিক শক্তির জন্য শুভ নয়। কেলক আরো দাবি করেছেন, ট্রাম্প যুদ্ধ থামাতে এবং হত্যা বন্ধ করতে চাইছেন। আমরা রাশিয়ার কাছ থেকে সেই শর্তাবলী আশা করছি যার প্রতিশ্রুতি এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল। এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন। একই বিষয়ে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক্সে এক বার্তায় রুশ প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন, হোয়াইট হাউসে এখন নতুন একজন প্রেসিডেন্ট রয়েছেন, পুতিনের সেই পুরনো পদ্ধতি আর কাজ করবে না। তিনি আরো বলেন, পুতিন পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াচ্ছেন, যুদ্ধ দীর্ঘায়িত করছে এই আশায় যে অন্যরা আগ্রহ হারাবে। ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিতে পন্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানিয়েছেন, ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি দ্বিমুখী নয় এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস। বুধবার ইন্দোনেশিয়ায় সফরকালে ম্যাক্রো বলেন, শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই আমরা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউ ইয়র্কে গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনের মূল উদ্দেশ্য হবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃতি অবস্থান নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মতপার্থক্য আরো বাড়াতে পারে। এর আগে গত 9 এপ্রিল ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স 5-এ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছিলেন, আমরা এখন এমন একটি পথ বেছে নিচ্ছি যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে রয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এটি বাস্তবায়িত হবে। তিনি আরো জানান, আমাদের লক্ষ্য হলো জুন মাসে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের অধীনে আয়োজিত কনফারেন্সে নেতৃত্ব প্রদান করা, যেখানে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমত্য গড়ে তোলা হবে। হেরাতে এক সমাবেশে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী শাইখুল হাদিস মাওলানা নেদা মোহাম্মদ নাদিম স্পষ্ট ভাষায় বলেছেন, যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে বা নিয়োজিত তারা যেন এমন ধারণা না পোষণ করে যে তাদেরকে তালেবান বানানোর জন্যই এমন পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এই ভেবে ভুল করো না যে আমি আখিরাত নিয়ে বেশি কথা বলি মানে আমি তোমাদের তালেবান বানাতে চাই, কিংবা ইসলামী আমিরাতের সারিতে নিয়ে গিয়ে মুজাহিদ বানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে চাই না, বরং প্রত্যেক আফগান নাগরিক তার জাতি ও রাষ্ট্রের জন্য বিভিন্নভাবে খেদমত করতে পারে। আল্লাহর কসম করে বলছি, আমরা চাই না আমাদের তরুণের শুধু তালেবান হোক, আমরা চাই তারা হোক ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাক্তার, যারা আমাদের সমাজের বাস্তব সমস্যাগুলো সমাধান করবে। মাওলানা নাদিম আরো বলেন, বর্তমানে শিক্ষাক্রমে নানা সমস্যা রয়েছে যা বিগত 40 বছর ধরে চলে আসছে এবং এটি সুষ্ঠুভাবে গঠিত হয়নি। প্রত্যেক দখলদার শাসন আমাদের কারিকুলামে হস্তক্ষেপ করছে এবং পরিবর্তন এনেছে। তাই আমরা 1200 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছি যারা এই শিক্ষাক্রমের সংস্কারের জন্য কাজ করছে। এর আগে ইমারাতে ইসলামী আফগানিস্তানের আমির ঘোষণা দিয়েছেন যে দেশের জাতীয় পাঠ্যক্রম ইসলামী মূল্যবোধের ভিত্তিতে হতে হবে। কখনোই দাসত্ব মেনে নেব না বলে রাওয়ালপিন্ডির আদালিয়া কারাগার থেকে হুঙ্কার দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক বার্তায় জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম দাসত্ব মেনে নেবেন না। তার ভাষায়, তিনি আজীবন জেলে পচে মরতে প্রস্তুত, তবুও ফেরাউন ও ইয়াজিদিয়াতের এই শাসন ব্যবস্থার সামনে নত হবেন না। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এদিকে ইমরান খানের বোন আলিমা খান জানান,
ইমরান 3টি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন, যার মধ্যে প্রধানতম হচ্ছে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। আদিয়ালা জেল থেকে বোন আলিমা খানের মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান খান বলেন, তারা যতই নির্যাতন করুক না কেন, আমি কখনোই দাসত্ব মেনে নেব না। একই সঙ্গে তার দল যেন ইসলামাবাদ কেন্দ্রিক রাজনীতি নয়, বরং দেশব্যাপী একটি বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নেয়। আলিমা খানের পাশে 3টি মূল্য বার্তা দিয়েছেন ইমরান খান। দক্ষিণ চীন সাগরের অমীমাংসিত প্যারাসের দ্বীপপুঞ্জে অত্যাধুনিক বোমারু বিমান বসিয়েছে চীন। সম্প্রতি স্যাটেলাইটে পাওয়া এ সংক্রান্ত কিছু ছবির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন, এই কার্যক্রমের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী পরাশক্তির কাছে নিজেদের শক্তিমত্তা জানান দিল চীন। তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্যারাসের দ্বীপপুঞ্জের উডি দ্বীপে 2টি H-6 বোমারু বিমান বসিয়েছে চীন। এর মধ্য দিয়ে 2020 সালের পর এই প্রথম দ্বীপটিতে এই ধরনের যুদ্ধযান বসালো দেশটি। ফিলিপাইনের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির কাছে এর সামরিক উপস্থিতি দেখা গেল চীনের। এছাড়া এই দ্বীপপুঞ্জ থেকে তাইওয়ানও বেশি দূরে নয়। সিঙ্গাপুরের এস রাজত্বম স্কুল অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রতিরক্ষা বিষয়ক গবেষক কলিন কুল বলেছেন, প্যারাসেলের দ্বীপে চীনের দূরপাল্লার বোমারু বিমানগুলো থাকার প্রয়োজন নেই। ফিলিপাইন, আমেরিকা ও অন্যান্য ইস্যুতে এটি বেইজিং এর সর্বমুখী সংকেত বলে মনে হচ্ছে। কূটনীতিকরা বলছেন, আগামী মাসে দক্ষিণ চীন সাগরে একটি ব্রিটিশ বিমান বাহিনী রণতরী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এর আগে গত মার্চের শেষ দিকে দক্ষিণ চীন সাগরে অবস্থিত অমীমাংসিত স্কারবোরো শোলের উপর দিয়ে 2টি H-6 বিমান উঠতে দেখেছে স্যাটেলাইট। আঞ্চলিক কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, জেট চালিত H-6 মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ স্নায়ুযুদ্ধের যুগের বিমান কাঠামোটি জাহাজ বিধ্বংসী এবং স্কুল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের জন্য আধুনিকীকরণ করা হয়েছে। এর মধ্যে কিছু বিমান পারমাণবিক টিপযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত মোকাবেলার পর বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার আজারবাইজানের লাচিনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারার জোর দিয়ে বলেন, পাকিস্তানের বক্তব্য আন্তর্জাতিকভাবে বৈধতা পেয়েছে। এক্ষেত্রে কূটনৈতিক সাফল্যের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দারকে কৃতিত্ব দেন তিনি। তারার বলেন, বিশ্ব পাকিস্তানের অবস্থানকে সত্য হিসেবে পুরোপুরি স্বীকার করেছে। এটি প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর কৃতিত্ব, যারা পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাক তথ্যমন্ত্রী বলেন, সে একজন পরাজিত এবং ব্যর্থ রাজনীতিবিদ। তিনি গভীর আতঙ্কে আছেন। তার ডুবন্ত রাজনীতিকে বাঁচানোর জন্য মিথ্যা ছাড়া আর কিছুই বলছেন না। আতাউল্লাহ তারার উল্লেখ করেন, তুরস্ক এবং আজারবাইজানের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করছে পাকিস্তান, যা দেশ তিনটির মধ্যে কৌশলগত অংশীদারিত্বের তাৎপর্য তুলে ধরে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 7 ঘন্টার মধ্যে ইরানে হামলা করবে ইসরায়েল, দ্য নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক প্রতিবেদন। নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, পালানোর পথ খুঁজে পাবে তো। তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স। শিক্ষার্থীদের শুধু তালেবান নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী বানাতে চায় আফগান শিক্ষামন্ত্রী। আজীবন জেলে পচে মরতে প্রস্তুত, তবু দাসত্ব মেনে নেবে না, জেল থেকে হুঙ্কার ইমরান খানের। সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে বোমারু বিমান বসালো চীন। ভারতের সাথে সংঘাতে পাকিস্তানের জয়ের স্বীকৃতি দিয়েছে বিশ্ব, দাবি পাক তথ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।